মানুষ মাত্রই পশুপ্রেমী, এ কথা আমরা প্রায়ই বলি। অবলা প্রাণীদের প্রতি এক ধরনের মায়া, এক ধরনের টান প্রায় সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে। অলোকও তার ব্যতিক্রম নয়। ছোটবেলা থেকেই সে রাস্তার কুকুর, আহত পাখি বা ভেজা শরীরে কাঁপতে থাকা কোনো বিড়াল দেখলে থেমে যেত, যতটুকু পারত সাহায্য করত। কিন্তু সবাই এমন নয়। কিছু মানুষ আছে যারা কুকুর বিড়াল দেখলেই তাড়িয়ে দেয়, কেউ ঢিল ছোড়ে, কেউ লাঠি নিয়ে ধাওয়া করে। আবার এমনও মানুষ আছে যারা জীবন্ত প্রাণীদের কষ্ট পেতে দেখে এক অদ্ভুত আনন্দ পায়, তাদের বন্দি করে রাখে, ছটফট করতে দেখে হাসি। গণেশ ঠিক সেই রকমই একজন। অলোক প্রতিদিন কাজে যাওয়ার জন্য ট্রেন ধরে। স্টেশনে পৌঁছানোর জন্য সে একটি শর্টকাট রাস্তা নেয়। মুসলিম পাড়া দিয়ে গেলে অনেকটা সময় বাঁচে, আর সেই পথেই পড়ে গণেশের বাড়ি। গলির মুখেই প্রায় প্রতিদিন এক দৃশ্য তার চোখে পড়ে। কয়েকটা খাঁচা রাখা থাকে, ভেতরে পাখিরা ছটফট করছে, ডানা ঝাপটাচ্ছে। আর সেই খাঁচাগুলোর পাশেই একটা ছোট খাঁচা, যার ভেতরে দুটো বিড়াল ছানা, একটা সাদা আর একটা কুচকুচে কালো। এত ছোট যে ঠিকমতো দাঁড়াতেও পারে না, সবই চোখ ফুটেছে। অথচ তাদের মায়ের কাছ থেকে আলাদা করে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। বিষয়টা ভাবলেই অলোকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। একদিন সে আর নিজেকে সামলাতে পারল না। খাঁচার সামনে দাঁড়িয়ে নিচু গলায় বলেই ফেলল, এভাবে কেন আটকে রেখেছ ওদের? ঠিক তখনই পেছন থেকে একটা ভারী গলা শোনা গেল। সমস্যা আছে? অলোক ঘুরে তাকিয়ে দেখল গণেশ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি, দাঁত চেপে ধরা, যেন ভেতরের কোনো আনন্দ লুকোতে পারছে না। অলোক একটু ইতস্তত করে বলল, এত ছোট, ওদের মায়ের কাছে থাকলে ভালো হতো। গণেশ ধীরে ধীরে এগিয়ে এলো, খাঁচার ভেতরে আঙুল ঢুকিয়ে দিল। বিড়াল ছানাটা ভয় পেয়ে পিছিয়ে গেল। সে খুব আস্তে, প্রায় ফিস ফিস করে বলল, মায়ের কাছে থাকলে কি হতো? তারপর হঠাৎ খাঁচাটা ঝাঁকিয়ে দিল। ভেতরের পাখিগুলো ছটফট করে উঠল। গণেশ হেসে উঠল। না, সেটা হাসি ছিল না, বরং একটা ঠান্ডা শব্দ, যা শুনে অলোকের গা শিউরে উঠল। তারপর সে চোখে চোখ রেখে বলল, খুব মায়া হচ্ছে, খুলে দে না খাঁচা। কথাটার ভিতরে এমন এক চ্যালেঞ্জ ছিল, যেন সে অলোককে পরীক্ষা করছে। অলোক আর কিছু না বলে সেখান থেকে সরে গেল। কিন্তু যাওয়ার সময় পিছন থেকে গণেশের গলা ভেসে এলো, এই রাস্তায় তোকে রোজই যেতে দেখি, মনে রাখিস। সেই দিন থেকেই অলেকের মনে একটা অস্বস্তি কাজ করতে শুরু করল। তবুও কয়েকদিন পর সে সিদ্ধান্ত নেয় সে আর এটা সহ্য করতে পারছে না। সেদিন রাতে বাড়ি ফিরতে তার দেরি হয়ে যায়, প্রায় 10:30। গলি তখন ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা, খাঁচাগুলোর উপর বস্তা চাপা দেওয়া। অলোক চারদিকে তাকিয়ে ধীরে ধীরে খাঁচার কাছে এগিয়ে গেল। হাত বাড়িয়ে কপাটটা খুলতেই হালকা একটা কট শব্দ হলো, যা অদ্ভুতভাবে জোরে কানে বাজল। দুটো বিড়াল ছানা এক লাফে বাইরে বেরিয়ে এলো, টলতে টলতে দৌড়াতে লাগলো। সেই মুহূর্তে অলোকের মনে হলো সে যেন একটা ভালো কাজ করল, একটা শান্তি নেমে এলো তার ভেতরে। কিন্তু সেই শান্তি এক মুহূর্ত স্থায়ী হল না। গলির 2 পা এগোতেই হঠাৎ চারদিক থেকে কুকুরের গর্জন ভেসে এলো। অলোক ঘুরে তাকাতেই দেখল কয়েকটা কুকুর ছুটে এসেছে। ছোট্ট বিড়াল ছানাগুলো ঠিক মতো দৌড়াতেও পারছে না। সাদা বিড়াল ছানাটা এক ঝটকায় তাদের কবলে পড়ে গেল। তার আর্তনাদ অন্ধকারে ছিঁড়ে গেল। তারপর সব থেমে গেল। কালো বিড়াল ছানাটাকে আর দেখা গেল না, অন্ধকারে মিলিয়ে গেছে।
অলোকের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সে যা ভেবেছিল তার ঠিক উল্টোটা হয়ে গেল। পরের দিন সে আবার সেই পথ দিয়ে যায়। গণেশ দাঁড়িয়েছিল, তার মুখ ভার, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণভাবে অলোকের উপর স্থির। ঠোঁটের কোণে সেই একই দাঁত চেপে হাসি। সে কিছু বলল না, কিন্তু তার দৃষ্টিতেই যেন একটা কথা পরিষ্কার, সে সব বুঝেছে। এর পরের দিন অলোক আবার কাজে বেরোয়, কিন্তু আগের রাতের ঘটনাটা তার মাথা থেকে কিছুতেই সরছিল না। গলির ভেতরে ঢুকতেই সে দেখতে পেল কয়েকটা কুকুর একটা মাটির ঢিপির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। কৌতূহল আর অস্বস্তি মিলেমিশে তাকে টেনে নিয়ে গেল। কাছে গিয়ে দেখে ঢিপিটার মধ্যে একটা গর্ত। সে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে নিচু হয়ে ভেতরে তাকালো। অন্ধকারের মধ্যে প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না, তারপর ধীরে ধীরে দুটো ছোট চোখ ভেসে উঠল। কালো বিড়াল ছানাটা গুটিসুটি মেরে পড়ে আছে, শরীর কাঁপছে, চোখে ভয় জমে আছে। অলোকের বুকটা মোচড় দিয়ে উঠল। সে হাত বাড়িয়ে খুব আস্তে করে তাকে তুলে নিল। সেদিন সে আর অফিসে যায়নি। বিড়াল ছানাটাকে বাড়ি নিয়ে এসে যত্ন করতে শুরু করল। তার শরীরের অনেক জায়গায় লোম উঠে গেছে, কোথাও কোথাও শুকনো রক্ত। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে লাগল, কিন্তু তার স্বভাবটা অন্যরকম হয়ে গেল। অলোক ছাড়া সে আর কাউকে কাছে আসতে দেয় না। আর একটা অদ্ভুত ব্যাপার, অলোক খেয়াল করল কেউ যদি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় বা তার বিরুদ্ধে কিছু ভাবে, বিড়ালটা যেন আগেই টের পেয়ে যায়। তার চোখ দুটো তখন অস্বাভাবিকভাবে জ্বলে ওঠে। এরপর থেকেই পাড়ার পরিবেশ বদলাতে শুরু করল। গণেশ বাইরে কিছু না বললেও তার ভেতরের রাগ চাপা থাকছিল না। মাঝে মাঝে তাকে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে ফিস ফিস করতে দেখা যেত। অলোকের নাম বারবার শোনা যেত। একদিন শোনা গেল ওরা নাকি ঠিক করেছে রাতে গিয়ে অলোককে ভয় দেখাবে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তব হওয়ার আগেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যে লোকটা সবচেয়ে বেশি উস্কানি দিচ্ছিল, সে রাতে বাথরুমে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল। সে কাঁপতে কাঁপতে বলছিল, আমি পিছলাইনি, কেউ আমাকে ঠেলে দিল, আর আমি ওই চোখ দুটো দেখেছিলাম। আরেকজনের বাড়িতে রাতে গ্যাসের গন্ধে ঘুম ভেঙে যায়, দেখে পাইপে কাটা দাগ, যেন ধারালো নখ দিয়ে ফুটো করা হয়েছে। আরেকজন দাবি করে সে জানালার ধারে একটা কালো ছায়া দেখেছে, স্থির, নড়ছে না, শুধু দুটো জল জলে চোখ। ধীরে ধীরে পাড়ায় ভয় ছড়িয়ে পড়ল। ফিস ফিস করে সবাই বলতে লাগলো, ওই কালো বিড়ালটা ভালো না, সব জানে। শেষমেশ কয়েকজন একসাথে অলোকের কাছে এসে বলল, তোর ওই বিড়ালটাকে সরিয়ে দে, না হলে আমরা শান্তি পাব না। অলোক কোনো উত্তর দিল না। সেই রাতেই সে আবার গেল সেই মাটির ঢিপিটার কাছে। চারদিক নিস্তব্ধ। সে নিচু হয়ে মাটি সরাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার হাতে পুরনো কাপড়ের স্পর্শ পেল, তারপর শক্ত কিছু, হাড়ের মতো। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। পাড়ার এক বৃদ্ধ ধীরে বলল, ওটা কবর, রহমত মণ্ডল ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষ খেয়ে মরেছিল, ঠিক মতো দাফনও হয়নি, এইখানেই চাপা দেওয়া। অলোকের মাথার ভেতর যেন সবকিছু একসাথে মিলে গেল। তারপর থেকে গণেশের জীবনে শুরু হলো অদ্ভুত শাস্তি। একদিন দুপুরে সে ছাদের পুরনো জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমেছিল। ভেতরটা অন্ধকার। সে নামার কিছুক্ষণ পরই হঠাৎ উপরের ঢাকনাটা জোরে বন্ধ হয়ে গেল। প্রথমে সে ভেবেছিল হাওয়া, কিন্তু তারপর চিৎকার করতে শুরু করলো, কে আছে, খুলে দে। কোনো উত্তর নেই। অন্ধকারে সে হঠাৎ অনুভব করল তার পেছনে কিছু একটা নড়ছে,
ভিজা দেওয়ালে খসখসে আঁচড়ের শব্দ, তার কানের কাছে যেন কারো নিঃশ্বাস। সে ঘুরে তাকাতেই অন্ধকারের ভিতর দুটো চোখ জ্বলে উঠল খুব কাছে। ঘন্টার পর ঘন্টা, তারপর দিন কেটে গেল। শেষে এক সময় ঢকনাটা নিজে থেকেই খুলে যায়। গণেশ কোনোভাবে বেরিয়ে আসে, কিন্তু তখন সে আগের মানুষ নেই। তার চোখে এক অদ্ভুত ভয় জমে থাকে। সে শুধু বিড়বিড় করে, আমি বুঝেছি। এরপর থেকে সে আর কোনো প্রাণীকে ছুঁয়েও দেখেনি। সেই রাতেই অলোক আবার দাঁড়িয়েছিল সেই ঢিপির সামনে। দূরে কালো বিড়ালটা বসেছিল স্থির হয়ে। অলোক ধীরে বলল, তুই ওদের শিখিয়েছিস। বিড়ালটা তাকিয়ে রইল। তার চোখের ভেতরে এক অদ্ভুত শান্তি। না, শুধু শান্তি নয়, যেন বিচার সম্পূর্ণ হওয়ার তৃপ্তি। অলোক হাঁটতে শুরু করল। বিড়ালটা তার পাশে পাশে চলল। পেছনে পুরো পাড়া নিঃশব্দ। কেউ আর কিছু বলার সাহস পায় না। হাঁটতে হাঁটতে হঠাৎ অলোকের নজর পড়ল নিজের ছায়ার দিকে। রাস্তার হালকা আলোয় মাটিতে লম্বা হয়ে পড়ে আছে তার ছায়া। অলোক থেমে গেল। মাটিতে একটাই ছায়া, শুধু তার নিজের। কিন্তু তার পাশেই তো কালো বিড়ালটা হাঁটছে, নরম পায়ে, নিঃশব্দে, ঠিক তার সঙ্গেই। তবু তার কোনো ছায়া নেই। অলোক আর নিচে তাকালো না। সে যেন সবই বুঝে গেছে। চুপচাপ হাঁটতে লাগলো সামনে। দূরের অন্ধকারে হঠাৎ সেই চেনা পরিচিত দুটি চোখ একবার জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। যেন বন্ধুর মতোই সে পাশে আছে।